এছাড়া আরেকটি অন্যতম কারণ বয়সের ব্যবধান। সাবিহার বয়সের তুলনায় অয়ন কয়েক বছরের ছোট। এটি স্বাভাবিক নয়, আবার অস্বাভাবিকও বলা যায় না। ছেলে মানুষের নির্দিষ্ট একটি বয়স থাকে দায়িত্বভার কাঁধে নেওয়ার। সেই দায়িত্বটুকু বোঝার ক্ষমতা কি অয়নের হয়েছে? এই এক জায়গাতেই তন্ময় দ্বিধা জালে আটক। কর্তব্যভার শব্দটি সহজ, এর মানে ততটাই দুর্বোধ্য। অতটুকু ছেলে সে, বয়স কম, জবলেস, গ্র্যাজুয়েশন শেষ করেনি, এমন কারো হাতে নিজের বোনের হাত কিভাবে তুলে দেবে? তাই তো অয়নকে আরও কাছ থেকে জানতে চেয়েছে, বুঝতে চেয়েছে সাবিহার প্রতি অয়নের ভালোবাসা কতটুকু, কতটুকু ওর ভিতরে দায়িত্ববোধ। ভাগ্যক্রমে তন্ময়ের সব রকম দুর্ভাবনা অয়ন আমোদেই মুছে দিতে পেরেছে। নিজেকে খোলা পৃষ্ঠার মতো খুলে দিয়েছে তার সম্মুখে। তন্ময়ের অনিশ্চয়তার চেয়েও দ্বিগুণ শক্তি, দৃঢ়তা, শ্রদ্ধা অয়নের ভালোবাসায়। তন্ময় মুগ্ধ, রুদ্ধ। সে মনে প্রাণে সম্মান করে ছেলেটাকে। এতটুকু বয়সে তার কথায় নিজেকে প্রমাণ করেছে। তিনি 3 বছরের মাথাতেই সাফল্যতা অর্জন করে দেখিয়েছে। নিজের ইনভেস্টমেন্ট কোম্পানিতে দাঁড় করিয়েছে, ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনেছে। তন্ময় নিজের বোনের জন্য চেয়েছিল এক দরিদ্রবান পুরুষ, যে সারা জীবন তার পুতুলকে পুতুলের মতো আগলে রাখবে। অয়ন তার চাওয়ার থেকেও ওপরে চলে এসেছে। অয়নের এই পরিশ্রম দেখে তার বাবা শাহজাহান মোস্তফা তার অন্তর ব্যবহার অবশ্য এখনো ওপরে ওপরে ভদ্রলোকের কাঠিন্য অনুরোধে কাঠিন্য শ্বশুরের প্রতিচ্ছবি দেখাতে চাচ্ছেন, যা তন্ময় দুর্বোধ্য হেসে উড়িয়ে দেয়। অয়নও। ছেলেটা কম বয়সী হলেও বয়সের তুলনায় বেশ প্রাপ্তবয়স্ক। কম বেশি সবকিছুই বুঝে নেয়। তার বোনকে কি দারুণ কায়দায় গুছিয়ে বুঝিয়ে মানিয়ে নিতে জানে। আজকের বলা চলে এখানকার বিষয়টার কথাই বলা যাক। কিছুক্ষণ আগেই অয়নের পরিবার বিদায় নিয়েছে। এসেছিল সাবিহার এঙ্গেজমেন্টের রিং সঠিক মাপ নিতে। ইতিমধ্যেই ওদের বিয়ের তারিখ পর্যায়ক্রমে 6বার পরিবর্তন হয়েছে। সপ্তমবারে পাকাপোক্ত হলো। শুক্রবার আকদ হবে, 2 দিন পর অর্থাৎ সোমবার মেহেন্দি অনুষ্ঠান। মঙ্গলবার ফাঁকা রাখা হয়েছে বিশ্রামের জন্য। বুধবার গায়ে হলুদ। একই নিয়মে বৃহস্পতিবার ফাঁকা। শুক্রবার বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি অনুষ্ঠান বাদে বাকি সব অনুষ্ঠান ইনিফিটেড কমিউনিটি সেন্টারে করা হবে। গত 4 দিন যাবৎ তন্ময় এসব নিয়েই মাত্রাতিরিক্ত ব্যস্ত ছিল। এর চেয়েও বড় ব্যস্ততা আছে, এর চেয়েও বড় ব্যস্ততা যাচ্ছে বিয়ের কেনাকাটা নিয়ে। এত শপিং করছে বাড়ির লোকজন, আজ একটু ফুরসত মিলেছে। এজন্যই রাত করে ছাদে উঠেছে। শীতকালীন রাতের সময়টা তন্ময় কেন যেন এমনিতেই পছন্দ করে। পছন্দ করার নির্দিষ্টতাও কোনো কারণ খুঁজে পায় না। তবে তার অন্তরের অভ্যন্তরে একটি বাসনা আছে, যেটি এ সময়ে ওত পেতে রয়, আশকারা চায়। তন্ময় দিচ্ছে না। দিলে যে আহামরি কোনো সমস্যা হবে তা নয়। শীতের নীরব রাতে নিভৃতে অরুকে বুকে জড়িয়ে ঘুমানোর ইচ্ছেটাকে কি সে বাসনা বলতে পারবে? হাত ঘড়ির কাঁটা ঘুরছে 7টার নয়। তন্ময় পশ্চিমের এক কোণেতে রেলিং ঠেসে দাঁড়িয়ে আপাতত। গলির মোড়ে কুকুর ঘেউ ঘেউ করছে। ও বাড়ির জয়নাল সাহেব দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। তন্ময় সিলেট থেকে ফিরে সিগারেট খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে বলা যায়। বন্ধু বান্ধবদের পাল্লায় না পড়লে খাওয়াই হয় না। আকাশে দারুণ সুন্দর এক চাঁদ বসে আছে। শীতের তীব্রতা তখন আকাশচুম্বী। অরুকে দায়িত্ব দিয়ে এসেছে গরম গরম এক মগ কফির। অরু উদ্গ্রীব চরণে কফি নিয়ে এই যাত্রায় সহি সালামত ছাদে পৌঁছতে পেরেছে। গায়ে ভারী সোয়েটার, মাথায় টুপি, দুহাতে মোজা, পা চূড়াতে মোজা, নিজেকে আপাত মস্তক ঢেকে ঢুকে নিয়েছে। তন্ময়ের গম্ভীর কণ্ঠের সতর্কতা অবশেষে কাজে এসেছে। কাছাকাছি এসে অরু কুণ্ঠিত হাতে কফির মগ বাড়িয়ে দিল। চোখ মুখে অভিমানের আবছায়া। তন্ময় সাবলীল ভাবেই মগটা নিল। অরুর পানে চেয়ে থেকেই মগে চুমুক বসালো। টুপিতে ঢেকে থাকায় ওর মুখটা এইটুকুন দেখাচ্ছে। তন্ময়ের হাতের তালুও বোধহয় ওর মুখের চেয়ে বড়। চাঁদের আলোয় ঐন্দ্রজালিক মুখটা বিড়াল ছানার মতো আদুরে লাগছে। আধবোচা নাকের ডগাটুকু রক্তিম। এবেলায় অরু ইতস্তত স্বরে বলল, আমাকে যেই কারণে এতগুলো কথা শোনালেন, তখন সেই কারণ কি আপনি নিজে ফলো করবেন? তন্ময় মৃদু হেসে ডান ভ্রু তুলে শুধায়। করছি না। অরু সাহস পায় সহসা।
করছেন না, পাতলা একটা জ্যাকেট পরে আছেন, ব্যাস এটুকুতেই কি শীত মরে? আপনি জানেন না অন্যকে পরিবর্তন হতে বলার আগে নিজে পরিবর্তন হতে হয়? তন্ময় মগে চুমুক দিয়েছে সবে মাত্র। তাই বুঝি? অরু অসন্তুষ্ট হলো। তার কথার কি দাম নেই? এত অবহেলা কেন? অরু প্রত্যুত্তর দেবে ততক্ষণে আকস্মিক মৃদু পদচারণের ধ্বনি কর্ণপাত হয়। তন্ময়ের বোধগম্য হওয়ার পূর্বেই ছাদের নীরবতা ভেঙে অয়নের কণ্ঠস্বর শোনা যায়। আমাকে বুঝবেন না আপনি? এই ব্যস্ত কার জন্য বলুন? এভাবে অ্যাভয়েড করলে কিভাবে হবে? আমি তো আপনার কণ্ঠ না শুনে ঘুমাতে পারি না। কেন বোঝেন না সাবিহা? অরুর মুখটা হা হয়ে এসেছে, ঘাড় ফিরিয়ে চেয়ে আছে বড় বড় চোখে। সাবিহা আর অয়নের অবয়ব স্পষ্ট, দুজনের মধ্যেখানে সামান্য ফাঁকা। অয়ন হয়তোবা ছাদ টপকে এসেছে, গায়ে স্যুট পরনে। বেচারা অফিস ড্রেস পরিবর্তন করার সময়টুকুও পায়নি। তন্ময় এতক্ষণ রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিল, এবারে শটান দেহে দাঁড়ায়। নিজের অস্তিত্ব জানাতে উতলা হয়, কিন্তু ওরও উতলা নয়। ও উতলা প্রেমিক প্রেমিকার মান অভিমান জনিত দ্বন্দ্ব দেখতে। তন্ময়ের শীতল হাতটা চাপটে ধরে, চোখের ইশারায় মুখ বন্ধ রাখার আকুল ইশারা দিয়ে ফের উৎসুক চোখে চেয়ে আধারে অদূরের মানব অবয়ব দুটো তখন ছুঁই ছুঁই প্রায়। সাবিহার গলার স্বরে এক আকাশ অভিমান। সারাদিন সময় হয় না, নাইস জোকস। তুমি সোজাসুজি বলো, তোমার ইচ্ছে নেই। অয়ন দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠস্বর নেমে আসে অনেকাংশে। কাছে এসেই দেখেন না, শুয়েই না হয় বুঝে নেন আমার ভেতরে কতটা বাসনা। বাসো না ছাই? অরুর মুখের অবস্থা তখন দারুণ হাস্যকর। হা হয়ে আসা তাজ্জব মুখখানা দেখে তন্ময় নিঃশব্দে হাসল। কফির মগটা ওর হাতে ধরিয়ে ঢাকলো ওর কান দুটো। এতে ছটপটিয়ে ওঠে মেয়েটা। ওদিকে এ যাত্রায় অয়ন হয়তোবা কারো অস্তিত্ব অনুভব করতে পেরেছে। সে চাপা স্বরে বিড়বিড়িয়ে বলল, অনেক ঠান্ডা বাইরে, রুমে যান। আমি কল দিয়েছি, প্লিজ ম্যাডাম রিসিভ করিয়েন। বলেই ছেলেটা এক প্রকার পালালো। হুলুস থুলুস কাণ্ড। সাবিহা তখনও অবুঝ পাখি। এমন তাড়াহুড়ো করে চলে যাওয়ার ছেলে তো অয়ন নয়। অনেক ঠান্ডা এর জন্যে কি? অয়ন ওদের ছাদে পৌঁছে ফের ফিরে তাকালো, তুড়ি বাজালো, ইশারায় নিচে নামতে তাড়া দিল। সাবিহা মানল অবশেষে, ছাদ থেকে নেমে গেল। সাবিহা যেতেই তন্ময় অরুর কান ছাড়ল, কফির মগটা নিল। তখনও অরুর বড় চোখের চাহনি তন্ময়ের ওপর। এতে তন্ময় নির্বিকার, সাবলীলভাবে রেলিংয়ে পিঠ এলিয়ে কফির মগে চুমুক বসাচ্ছে। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই ছটফট মুখ ভরে এক চুমুক নিতেই অরু চোখজোড়া পিটপিট করে আফসোস স্বরে প্রশ্ন করে, এত দ্রুত কথা বলা শেষ? আর একটু বলতো, ভালোই তো লাগছিল। তন্ময় কেশে ওঠে সামান্য, কফিটুকুর সাথে গিলে নিল ধেয়ে আসতে চাওয়া কৃত্রিম হাসিটুকু। থমথমে গলায় শুধানো ভঙ্গিতে বলে, কি বললি? অরু ফাঁকা হাসে। কই কিছু না তো। তন্ময় হাত বাড়ায়, অরুর ললাট ছোঁয়, ঠান্ডা হয়ে আছে, নাকও টানছে ঘন ঘন। শীতকালে ওর ঠান্ডা লাগাটা যেন গুরুত্বপূর্ণ বিষয়। হাতের তালুতে যত্ন সহকারে রাখলেও ফায়দা নেই যেন। তন্ময় বলে ওঠে, নিচে নাম। অরু ইতস্তত করে বড্ড। না, আর একটু থাকবো। নামতে বলেছি। অরুর মুখটা চুপসে এলো, ভোতা মুখে মিনিট খানেক ঠাই দাঁড়িয়ে থাকলো একগুঁয়ে রমণীর মতন। এক পর্যায়ে তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে নাক ফুলিয়ে আউড়ে উঠল, শুধু ধমকাতেই জানেন, একটু কাছে আসতে দেন না। সিলেট থেকে আসার পর আপনি আমায় একটুও আদর করেন না। আমার আর আদরের দরকারও নেই, আপনাকেও দরকার নেই। কথাটুকু বলেই ছলো ছলো নয়নে এক পলক চেয়েই ছুটল। ছুটে যাওয়া রমণীর মৃদু গোঙানিও শোনা গেল। এই দৃশ্যটুকু একটা বাংলা নাটকের মতো মনে হলো তন্ময়ের কাছে। কথাবার্তা ক্লিয়ার না করেই ছুটতে হবে কেন? আশ্চর্য! অপর পক্ষের তো প্রত্যুত্তর থাকতে পারে, তার শোনার প্রয়োজন বোধও নেই ওর। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল লম্বা করে। মেয়েটা যে কবে তাকে বুঝবে? সব সময় সব কিছু চাইলেই কি করা যায়?
যাই না। তন্ময় বড়, তার কাঁধের দায়িত্ব অদৃশ্যভাবেই সুবিশাল। সব বিষয়ে ভেবে চিনতে পা বাড়াতে হয়। এসব এই পুচকে মেয়েটাকে কে বোঝাবে? এখন এই মেয়েকে মানাতে কি কি করতে হয় আল্লাহই জানেন। এমনিতে আদুরে হলেও অভিমান করে বসলে আর আদুরে রয় না, হয়ে যায় তন্ময়ের হৃদয় পিটিয়ে পিটিয়ে ভাঙার মিস্ত্রি। অবলীলায় তন্ময়ের হৃৎপিণ্ডকে পিষে ফেলার সামর্থ্য রাখে এবং তা বড্ড নিরালায়। মাসব্যাপী বিয়ের কেনাকাটা করেও বাড়ির লোকজনের যেন কেনাকাটার কোনো অন্ত নেই। আজ বৃহস্পতিবার, রাতেও 4 গাড়ি নিয়ে বেরুতে হয়েছে শপিংয়ের উদ্দেশ্যে। তন্ময়কে এড়িয়ে গিয়ে ওরু প্রথমেই তার বাবার গাড়িতে চড়ে বসেছে। আনোয়ার সাহেব মেয়ে বলতেই পাগল বলে কথা। ভদ্রলোক গদগদ ভঙ্গিতেই মেয়েকে পাশে নিয়ে বেরিয়ে গেছেন। আশ্চর্য, চাচ্চুকে ভুলে বসেছে তার একটি মাত্র মেয়ে জামাই আছে। তার কি উচিত ছিল না ওরুকে তন্ময়ের গাড়িতে তুলে দেওয়া? তা না, তন্ময় গম্ভীর মুখে ড্রাইভিংয়ে উঠে বসল। পাশেই মোস্তফা সাহেব উঠে বসলেন। পেছনেই ওহির সাহেব এবং সাবিহা রুবি বসেছে। তাদের গাড়ির পাশ দিয়েই আকাশ ড্রাইভ করে ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছে। তন্ময়ও গাড়ি স্টার্ট করলো। তারা যাচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। আকদের কেনাকাটা হয়ে গেলেও বিয়ের কেনাকাটার যেন অন্ত নেই। তন্ময় 12 দিন আগেই বন্ধুদের বলে রেখেছে। প্রত্যেক পরিবারে ডিজিটাল ম্যারেজ কার্ডও পাঠানো হয়েছে। আকদের একটা ড্রেসিং কোডও আছে, নীল সাদার মধ্যে। সেই মোতাবেক ড্রেসও পাঠানো হয়েছে। সেন্টারও নীল সাদার কম্বিনেশনে সাজানো হচ্ছে। পোশাকও মিলিয়ে কেনা হয়েছে। সাবিহার জন্যে শুভ্র রঙা গাউন, অত্যাধিক গর্জিয়াস। একই রকমভাবে ম্যাচ করা অয়নের পাঞ্জাবি সেট, শুধু বুক পকেটের কোটি নীল। মেয়ে যাত্রীদের আবার পরিপূর্ণ ড্রেসিং কোড নীল রঙা। শুভ্রত্ব যেন শুধুমাত্র বর কনের জন্যে। ওরুটা বোয়াল মাছের মতন ছটফট করে পালিয়ে বেড়াচ্ছে। শাড়ি দেখতে বসে যখন তন্ময় কাছাকাছি যেতে চাইল, বাদরটা চাচ্চুর পিছু গিয়ে লোকালো। যা পছন্দ হচ্ছে আনোয়ার সাহেবকে গিয়ে বলছে, অথচ তন্ময় ওর স্বামী। কেনাকাটা করে দেবার দায়িত্ব তো তার। তন্ময়ের ভোতা মুখটা পর্যায়ক্রমে গুরুগম্ভীর হতে থাকলো। এক পর্যায়ে আর নিজেকে দমিয়ে রাখতে পারল না। সবার সম্মুখে এগিয়ে গেল অরুর সামনে। অরু তখন মনোযোগ দিয়ে জামদানি শাড়ি দেখছে। আনোয়ার সাহেব কি বুঝলেন কে জানে। হেসে মেয়ের পাশ থেকে চলে এলেন। বড় ভাইয়ের কাছাকাছি গিয়েও ভদ্রলোক হাসলেন। তন্ময় যেন সেই দৃশ্য দেখল না বাচ্চা বুড়ো সকলের অগোচরে লুকিয়ে হাসার দৃশ্য। সে অরুর পাশে বসল। অরুর ধরা শাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে শুধালো, পছন্দ হয়েছে? অরু আর চোখে চেয়ে মুখ ভেঙালো। মুখে একটি শব্দও বলল না। দীপ্ত মুখ চেপে বলল, ওরূপী অভিমান করেছে মনে হচ্ছে। সাবিহাও সুরে সুর মেলালো, ভাইয়া আরুর কিন্তু এই মেজেন্ডা রঙের শাড়িটা পছন্দ হয়েছে। শাড়ি দেখানো ভদ্রলোক শব্দ করে হেসে ফেলেন। এ যাত্রায় ভালোভাবে দেখলেন পাশাপাশি বসা তন্ময় অরুকে। দুজনকে এত দারুণ দেখাচ্ছে পাশাপাশি যে গম্ভীর মুখের তিনিও হাসি মুখে শুধালেন, বিয়ের কতদিন? দেখে তো মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। জবেদা বেগম মিষ্টি করে হাসেন। নিজেও একবার ছেলে মেয়ে দুটোকে দেখে নেন। মন প্রাণ জুড়িয়ে এলো। বলেন রয়ে শোয়ে, ঘরোয়াভাবে হয়েছে, অনুষ্ঠান করা বাকি। দীপ্ত চাপা স্বরে বলেন, আনুষ্ঠানিক বিয়ের পর আমি কিন্তু তন্ময় ভাইকে ডাকবো ভাইজিজু, আর অরূপীকে ডাকবো আপু ভাবি। শুক্রবার, নীল সাদাটে আকাশের বুক ছিঁড়ে উড়ে বেড়াচ্ছে রং বেরঙের পাখিগুলো। শাহজাহান বাড়ির পেছন দিকটার সুউচ্চ শ্যাওলা পড়া প্রাচীরের মুখে বসেও আছে এক জোড়া, সম্ভবত দোয়েল পাখি। তারা ঝলমলে রোদ্দুর সকালের মিঠা হাওয়া উপভোগে ব্যস্ত। বাগিচায় একটা টিয়া পাখি হাঁটছে। সাধারণত টিয়া পাখির দর্শন মেলা বেশ ভার, তবে কখনো সখনো দেখা পাওয়া যায়। ঘড়ির কাঁটা ঘুরে এসে রুখেছে 7:20। আজ বাড়ির সব বুজুর্গ যখন ঘুম থেকে উঠেছেন, তখনও দেশ জুড়ে নিশাচরে প্রাণীর ঘুরপাক চলছিল। অলিতে গলিতে ঘেউ ঘেউ করে যাচ্ছিল কুকুরের দলবল। জবেদা বেগম আধকাচা ঘুম ছেড়ে উঠেই লেগে পড়েছেন কাজে।
এমনিতেই তাদের বাড়িতে হেল্পার বলতেই একজন আছে, রূপালী। তবে বিয়ে বাড়ির কাজকর্মের জন্য এই মাসে আরেকজন হেল্পার রাখা হয়েছে, নাম কুসুম। আজ দুজনেই ফজরের আজানের পরপরই হাজির হয়েছে। এসে থেকেই ব্যস্ত হয়ে পড়েছে কাজকর্মে। ডায়মন্ডের মতো চকচকাভাবে ঘরদোর পরিষ্কার করে ফেলেছে। ছাদ থেকে ধরে প্রত্যেকটি রুম সহ উদ্যান পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে সবেমাত্র। অল্প স্বল্প রান্না বান্নার ব্যস্ততা চলছে রান্নাঘরে। সন্ধ্যা 6টার মধ্যেই কমিউনিটি সেন্টারে উপস্থিত হতে হবে সপরিবারে। 7টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে যেহেতু, তন্ময় আকাশকে নিয়ে গতকাল রাত 12টার পর গিয়েছিল সেন্টারে। ঘণ্টাখানেক ছিল অবজারভেশনের জন্য। আজও 12টার পর শেষবার রাউন্ড দিতে যাবে। সব কিছু নিখুঁতভাবে এগুচ্ছে কিনা নিজ চোখে দেখা প্রয়োজন। এমনিতেও খাবার দাবার সম্পর্কিত লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে গতকালই। আপাতত কত দূর কি আয়োজন করলো তার খবরাখবর নেওয়া অত্যন্ত আবশ্যক। তন্ময় মিনিট খানেক আগেই কমিউনিটি সেন্টারের ম্যানেজার ইচ্ছে মতো মোল্লার সঙ্গে কথা বলে নিয়েছে। ভদ্রলোক ধারাবাহিকভাবেই A to Z আপডেট দিয়েছে। কল কেটে বিছানার পাশেই দৃষ্টি গেল তন্ময়ের। ওখানে আছে 2 টায়ার স্মল স্লাইডিং হ্যাঙ্গার র্যাক। সেখানে তার আজকের সন্ধ্যার পাঞ্জাবি সেট প্যাকেজ করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা। নিচের পায়টাই কালো জুতোর বাক্স, যেটাই আছে পাঞ্জাবির সাথে কেনা কালো রঙের লোফার। গতকাল রাতেই তার ম্যানেজার দিয়ে গিয়েছে। প্যান্টের পকেটে মানিব্যাগ ভরে হাত ঘড়িটা পরতে নিয়েই রুম ছেড়ে বেরোলো তন্ময়। ইত্যবসরে ঘড়ির কাঁটা 9টায় পৌঁছিয়েছে। অরুর রুমের দরজাটা শটানভাবে খোলা, তবে ওর অস্তিত্ব নেই। পরিপাটি করা বিছানায় লম্বা ড্রেসের প্যাকেজটা রাখা। সাবিহার রুম থেকে ভেসে আসছে কয়েকজনের যৌথ অট্টহাসির ধ্বনি। দোতলার করিডোরের রেলিং ছুঁয়ে দাঁড়াতেই লিভিং রুমে কয়েকটি জানাশোনা মুখ দেখা গেল। তার নানা হুঁশিয়ার সাহেব সোফায় বসে আছেন, পরনে সফেদ লুঙ্গি, গায়ে পাকা কুমড়ো রঙের হাতা কাটা ফতুয়া। আমোদেই চা খাচ্ছেন। পাশেই তার নানি জয়তুন বেগম এবং মামা মামিরাও আছেন। মোস্তফা সাহেব সহ ওহি সাহেব, আনোয়ার সাহেবও কাছাকাছি বসে। বেশ স্ফূর্তি ভঙ্গিতেই গল্পগুজবে বিভোর। তন্ময় সিঁড়ি ভেঙে নিচে নামলো। তাকে দেখতে পেয়েই জয়তুন বেগমের চোখ জোড়া উচ্ছ্বাসে টলমল করলো। গলা ধরে এলো প্রায়। নানু ভাই আমার, আসো আসো। তোমার এক ঝলক দেখতে পাওয়া আর চাঁদ হাতে পাওয়া একই কথা। তন্ময় অসহায় অনুভব করে। নানির সমীপে এসে রুগ্ন বটেই। অসহায় হেসে সালাম জানায়। কাছে পৌঁছে একেবারে জয়তুন বেগমের গা ঘেঁষেই পাশেতে বসে। আদুরে ভঙ্গিতেই বৃদ্ধ কুচকানো দুর্বল হাতটা যত্ন সহকারে তুলে নেয় নিজের দুহাতের মধ্যে। হেসে হেসেই শুধায় নরম গলায়। কেমন আছো? জয়তুন বেগম হাসেন ছলো ছলো নয়নে। নাতির গাল ছুঁয়ে আনন্দিত গলায় বলেন, আলহামদুলিল্লাহ ভালো। এই যে এখন তোমাদের বিবাহ দেখবার নসিব মিলতেছে, দোয়া করো যেন নাতির ঘরের পুতিও দেখে মরতে পারি। তন্ময় মোটেও লজ্জা পেল না। তার চামড়া বরাবরই বড্ড পাতলা। লজ্জার সংকোচহীন সে আমোদেই জবাবে বলল, ইনশাআল্লাহ। এই জবাবটুকুতেই জয়তুন বেগমের বৃদ্ধ হাসিটুকু অল্প বয়সী রমণীর ন্যায় সুদীর্ঘ করে। তিনি আকাঙ্ক্ষা জড়িত গলায় আবদার ধরেন, নানু ভাই, তোমার সংসার দেখবার বড় ইচ্ছা আমার। তুমি নাতবউ নিয়া বাসায় আসবা, আমার সামনে বসে থাকবা, বেড়াইবা। তোমাদের মধ্যে একটা সোনামণি থাকলে তো আমার আর কিচ্ছু চাহিদা রইব না। তন্ময় নিজের মনের সুপ্ত জবাব দিতে নিয়েও নিজেকে ক্ষণিকের জন্যে দমালো। মাথা তুলে চতুর্দিক তাকালো চতুর চোখেতে। বুজুর্গগণ ছাড়া কেউই নেই, তাই বলেই বসলো মজার ছলে, আবার সংসার হচ্ছে না একজনের জন্য। জয়তুন বেগমের পূর্বেই প্রশ্ন করেন হুঁশিয়ার সাহেব, কে?
কণ্ঠ সুখবীর গম্ভীর। কার এত বড় দুঃসাহস, তার নাতির সংসার হতে দিচ্ছে না? ওদিকে গুরু গম্ভীর হলেন মোস্তফা সাহেব, চোখও রাঙালেন কঠিনভাবেই। হাসছেন আনোয়ার সাহেব। তন্ময় যেন নিজ পিতার চোখ রাঙানো দেখেনি, তার তীক্ষ্ণ নজর উপেক্ষা করে বলে, তোমার মেয়ে জামাই। সহসা দুজন নাতি ভক্ত বৃদ্ধ বৃদ্ধার প্রশ্নবোধক তীব্র তীক্ষ্ণ অনড় দৃষ্টির সম্মুখীন হলেন অনাড়ম্বর মোস্তফা সাহেব। বুজুর্গ দুজনের দৃষ্টির সম্মুখে অসহায় তিনি দুর্বল গলায় সাফাই গাইতে বলেন, বাবা মা, আর আপনারা তো জানেনই আবিরও আর ছোট এখনো। নতুন করে কি বলবো বলুন তো? হুঁশিয়ার সাহেব মেয়ে জামাইকে গাঢ় নিশ্চিদ্র চোখে এক পলক দেখে নিলেন, দৃষ্টি ঘুরিয়ে ফেললেন আনোয়ার সাহেবের উপর, গম্ভীর মুখে শুধালেন, বাবা জীবন, তুমি কথা বলো। মেয়ে তোমার, আবার আমার নাতিও। নাতি আমার, আবার তোমার ভাইপোতো। তারা দুজনারে সোহাগ করে, মানে দাঁড়াই। মিয়া বিবি রাজি, বুঝছো নি? সেইখানে ওদের বিয়েটা তখনই দিয়ে দেওয়াটাই তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে কি না কও দেহি? যেখানে আমার নাতি সংসার করতে চাইতেছে সেখানে তোমরা হাত গুটাইয়া রাখছো, এটা কেমন কথা? তন্ময় আপন মনেই হাসল। মুখের আদল তার শান্ত নদীর মতন, স্থির বাতাসবিহীন গাছের মতন, দৃষ্টি মলিন। এ যাত্রায় জুসের গ্লাস হাতে এলেন জবেদা বেগম, মুখ জুড়ে চাপা হাসি বিদ্যমান। তন্ময় অবুঝ ভঙ্গিতে বাড়িয়ে ধরা জুসের গ্লাসটা নিল, পান করলো আরাম করে, যেন এই হাসি ঠাট্টা তাকে ঘিরে মোটেও নয়। তার মেছো মামা সফিক গলা ছেড়ে বললেন, বাবা থামুন তো। দুলাভাই তো বললেনই ওরও ছোট, আর সত্যিই ছোট। গ্রাজুয়েশন শেষ করুক। এমনিতে নিজেরা তো বিয়ে করেছেই, আনুষ্ঠানিক বিয়েটা না হয় বছরের মাথায় করা যাবে। এখন নাতনির বিয়েটা খান। আনোয়ার দুর্বোধ্য হাসেন, সাবলীল শব্দে গুছিয়ে মনের কথা ব্যক্ত করেন। আমার কোনো কিছুতেই আপত্তি নেই। ছেলে মেয়ে দুটোই আমার, বড় ভাইও আমার। তাদের ইচ্ছেই আমার ইচ্ছা। ভাইয়া যখন বলবেন তখনই না হয় সব হবে। ততদিনে মেয়েটাও আমার হয়তোবা সংসার বুঝতে পারবে। দেখছেনই তো ওরুকে, খুব দুষ্টু, এখনও বাচ্চামি যায়নি। কথাটুকু মাটিতে পড়তে না পড়তেই ধরে নিয়ে মুহূর্তেই অসন্তোষ কণ্ঠে মোস্তফা জবাবে বলেন, বাচ্চামি কোথায় যাবে? দুষ্টুমিও না করলে কে করবে? আলবাত করবে, সারা জীবন করবে। পরপরই নাক সিটকালেন আর চোখে ছেলের পানে চেয়ে। যেভাবে দেখে পছন্দ করেছে সেভাবে সারা জীবন কাছে রেখে সংসার করবে। ঠোঁট টিপে হাসল তন্ময়, মিটি মিটি হেসে দারুণ ছলনাময় কণ্ঠে বলল, আবার কোনো আপত্তি নেই, বরঞ্চ তুমি বললে কাজী ডেকে আনি, বিয়েটা করে ফেলি। তারপর একজন সুনামধন্য আর্কিটেক্ট ডাকবো, আমাদের দুজনের রুম দুটো কম্বাইন্ড করে সংসার পাতার রুম করে নেব, কি বলো? বিকট হাসির রোল পড়ল লিভিং রুম জুড়ে। মোস্তফা সাহেব ব্যতীত সবাই হেসে উঠেছেন। তন্ময় বাবার চোখে চোখ রেখেই জুস খেল। মোস্তফা সাহেব দুর্বল হেসে দাঁতে দাঁত পিষে বলেন, বাবা আমার। তন্ময় মিষ্টি করে হাসে। বলুন বাবাজান, আপনার জন্য আমি কি করতে পারি? শুড আই ডু দ্যাট? একজন আর্কিটেক্ট ডাকি? মোস্তফা সাহেব নিজের অসহ্যকর ছেলেকে দেখে বিনয়ী হাসেন। অয়নের জন্য আংটিটি অর্ডারটা রিসিভ করে আনলে উপকৃত হতাম। তন্ময় যেন বড় হতাশ হলো, দীর্ঘশ্বাস ফেলল বৃদ্ধের মতন, অসহায়ভাবে দাঁড়িয়ে বলল, পিতার আদেশ চিরধার্য। ফের শব্দ করে হাসেন সবাই। জয়তুন বেগমের চোখের কোণ ভিজে উঠেছে হাসির প্রকোপে। এবার মোস্তফা সাহেবের ঠোঁটেও মৃদু হাসির রেখা দেখা যায়। ভদ্রলোক একমাত্র ছেলের সামনে নিরুপায়, অসহায়। স্নেহের চোখে একবার ছেলের গমন পথ দেখে নেন একটিবার। শাহজাহান আরবির দর্শন পাওয়া আর আসমানের চাঁদ হাতে পাওয়া যেন একই বিষয় বাসনা হিসেবে দাঁড়িয়েছে এই সুবিস্তৃত জগৎ সংসারে। গতকাল সন্ধ্যা থেকে ওই সুশ্রী মুখটার এক ঝলক ললাটে চোটেনি। রাতে ঘুমিয়েছে সাবিহার ঘরে, সকালেও নিজের ঘরে ছিল না। এখন দুপুর 3টে বাজতে চলল।
খাবার খেতেও টেবিলে আসেনি। মেয়েরা মিলেমিশে খেয়ে দিয়ে দিব্যি দরজা লাগিয়ে আলাপে মজেছে। কিছুক্ষণ আগে পার্লারের টিম ঢুকলো। এখন তো আর দেখা যাবে না, হয়তোবা বেরোবে যাওয়ার সময়ে, তাও চড়বে নিশ্চিত আনোয়ার সাহেবের গাড়িতে। মহারানী উজ্জ্বল বেশভূষায় তৈরি হওয়া ছাড়া আর বেরোবে না। এতগুলো কল মেসেজেস পাঠানো হলো, জবাব নেই। তন্ময় নিঃসঙ্গভাবে কপালে আঙ্গুল ঘষল। এই কেমন অভিমান! আদর করছে না দেখে এমন করবে? এখন কি 24 ঘন্টা চুমুতেই থাকবে সে? তন্ময় কি চুমুখোর নাকি? অবশ্যই চুমুর বাসনা তো মনের সুপ্ত স্থানে আছে। কিন্তু আশ্চর্য, এর মধ্যেই ফোন বাজলো। কল করেছে মাহিন। তন্ময় রিসিভ করতেই রেডিওয়ের গান শুনতে পেল, মুঝসে শাদি করোগি। পরপর মাহিন উচ্চ কণ্ঠে গেয়ে উঠল, तुझे शादी करूंगी हो तुझे शादी करूंगी। তন্ময় কান থেকে ফোন সরালো নির্বিকার হয়ে। মিনিট খানেক পর ফের কানে গুছল, শুধালো ছোট করে, কত দূর তোরা? কখন আসবি? রিয়ান চেঁচালো, গিফটস কিনতে যাচ্ছে, তারপর রেডি হয়ে বেরোবো। 5টায় পৌঁছে যাব বস, নো টেনশন। মাহিন পরপর দ্রুত বলল, এখন টিপিক্যাল আত্মীয়দের মতন বলিস না, সাবধানে আসুন, কারণ আমরা তো আর একজনের মতো বিয়া শাদি করে বাসর সেরে ফেলিনি। এখন উন্নত মানের ফার্স্ট ক্লাস কুমার চেনে যার সতীত্ব আছে। তন্ময় বিড়বিড়িয়ে উঠল। সতীত্ব জীবনভর গুছিয়ে রাখুন, এই কামনা। মাহিনের দৃঢ় প্রতিবাদ। কখনো না। এরপর একটু ইতস্তত করলো ও। আচ্ছা শোন না, অরুর এই ফার্মের মুরগি নামের বান্ধবী আসতেছে তো। তন্ময় আশ্চর্যে ভ্রু তুলল। মার্জির কথা হঠাৎ? এমনিতেই ওই যে ভুলবশত অরুর ফোন রিসিভ করেছিলাম না, ইউনিক নাম দেখে জানতে ইচ্ছা করলো। রাখছি, বাই বাই। কথাটুকু শেষ করেই কল কেটে দিল ওপারে। তন্ময় ক্ষণিকের জন্যে স্তম্ভিত হলো, কিচ্ছুটি বুঝলো না, বলা যায় বোঝার চেষ্টা করলো না। সে এখন অন্য কোনো ব্যাপারে মাথা ঘামাতে পারবে না। 24 ঘন্টায় 23 ঘন্টায় অভিমান করে বসে থাকা প্রিয়তমাই আপাতত তার মাথা জুড়ে বসবাস করছে। তন্ময় উচ্চস্বরে দীপ্তকে ডাকলো, এই ছেলেই শেষ ভরসা। ও যদি পারে অরুকে ঘরটা থেকে বের করে আনতে বিড়বিড়িয়ে উঠল নিজ মনে। দীপ্ত, দীপ্ত রে, ইউ আর মাই লাস্ট হোপ। তখন সন্ধ্যা 5:50। ইতিমধ্যেই মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব সহ তন্ময়ের 4 মামা, তাদের স্ত্রী সবাই রওনা দিয়েছেন কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। বাকিরা এখনো তৈরি হচ্ছে। তখন দীপ্ত অরুকে নামাতে সক্ষম হয়নি। ওই দুষ্টু মেয়ে নিজের কথাতে অটল। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলো আনমনা। হাতঘড়িতে দৃষ্টি ফেলল অন্য মনস্ক ভঙ্গিতে। হঠাৎ কারো উপস্থিতি পেয়ে পাশ ফিরল। কলি এগিয়ে আসছে। তন্ময় দৃষ্টি ফিরিয়ে নিল। কলি এসেই সালাম জানালো। কেমন আছেন ভাইয়া? তন্ময় সাবলীল ভাবেই জবাবে বলল, ভালো, গাড়িতে বসো, ওরা আসছে। কলি উদ্গ্রীব গুলোই প্রত্যুত্তর করলো, জি, এই তো আসবে। কথাটুকু বলতে না বলতেই বেরিয়ে এলো দীপ্ত, রুবি, সাবিহা। সাবিহা এসেই মুখ ভরে হেসে গোল করে ঘুরে নিচের ফ্লোর ছোঁয়া গাউন দেখিয়ে শুধালো। তন্ময় মুগ্ধ চোখে দেখল ছোট বোনটা তার বড় হয়ে গিয়েছে কেমন। এগুলো সে কয়েক পদক্ষেপ ছোট বোনের মাথা ছুঁয়ে দিল আলতো হাতে। গর্বিত গলায় আওড়ালো, চমৎকার, গরম লাগবে, গাড়িতে বসো। আর অরু কোথায়? রুবি গাড়িতে উঠতে উঠতেই জানালো চটপট, অরু নেল পলিশ দিতে ভুলে বসেছে, সেটা দিতে রুমে গিয়েছে, এসে পড়বে। এর মধ্যেই চলে এলো জবেদা বেগম, মুফতি বেগম আর সুমিতা বেগম। সামান্য ঠেলে ঠুলেই মিলেমিশে উঠে বসলো ব্যাকসিটগুলোতে। এমনিতেই ফাঁকা রাখলো ড্রাইভিংয়ের পাশের সিট। কলি তখনও বাইরে দাঁড়িয়ে অপ্রস্তুত ভাবে এবারে কিঞ্চিত আগ্রহী হয়ে শুধালো, সামনে বসবো? তন্ময় তখনও দুয়ার পানে চেয়েই আছে, না ফিরেই প্রশ্ন ছড়ে। পেছনে জায়গা নেই? রবি গাড়ির কাজ নামিয়ে মাথা বের করলো। এই কলি, কি রে, আয়, তোর জন্য জায়গা করেছি। মিনিট খানেক গেল, তবুও অরুর দেখা নেই। এতক্ষণ লাগে নাকি? তন্ময় পিছু ফিরল, মায়ের উদ্দেশ্যে বলল, তোমরা বসো, আমি ওকে নিয়ে আসি।
তন্ময় সিঁড়ি ভেঙে উঠে এলো দোতলায়। এখান থেকেই টুংটুং শব্দ শোনা যাচ্ছে চুড়ির, ছনছন ছনছন ছনছন। সে নিঃশব্দে এসে দাঁড়ালো দোরগোড়ায়। দরজাটা আধ খোলা। অরু হেঁটে হেঁটে আপন মনে বকবক করছে অস্পষ্ট স্বরে, বকাঝকা করে ঠিক করা গোষ্ঠী উদ্ধার করছে। বুঝতে আর বাকি নেই তার। ওর পরনে নীল রঙা কাজবিহীন সাধারণ চরচেটের লেহেঙ্গা, কপালে ছোট নীল রঙের পাথরের টিকলি, দুহাত ভর্তি নীল ভেলভেটের চুড়ি, কাঁধে ওড়না পরে সে দিব্যি ব্যস্তভাবে পায়চারি করছে। হাঁটার তালে দুলছে কার্ল চুলগুলো। তন্ময় ক্ষণিকের জন্য শ্বাসরুদ্ধ রাখলো। গভীর চোখে দেখলো বেশ কিছুটা সময়। লম্বা গাঢ় ঢোক গিলে এ যাত্রায় দরজা ঠেলে ঢুকলো। আকস্মিক ধ্বনিতে অরু সামান্য হক চকালো, পরপর মুখ ভেঙালো, অন্যদিকে ফিরে গেল তৎক্ষণাৎ। তন্ময় সেই অভিমানের দাম দিল না এক আনার। তোয়াক্কা না করেই কাছাকাছি পৌঁছে হঠাৎ করেই ওকে কাঁধে তুলে নিল। এমনভাবে কাঁধে তুলল যেন একটি কাপড় নিয়েছে। ওরু মুখ ফসকে বেরোলো বিকট চিৎকার। তার উচ্চস্বরে চেঁচানো যেন তন্ময়ের কর্ণগোচর হলো না। অরুকে বাম কাঁধে নিয়ে বাম হাতে পায়ের দিকটা ধরে এগুতে থাকলো। অরু তখন দিশে হারা প্রায়। কেউ দেখে ফেলবে তন্ময় ভাই, নামান নামান প্লিজ। তন্ময় তখন রুম পেরিয়ে করিডোর ধরে হাঁটছে। কেন? আদর করছিলাম না বলেই তো মাথাটা ঘেলি। এখন করছি, সমস্যা কোথায়? মনের মাধুরী মিশিয়ে খা। আমার মস্তক তো নিয়মিত খাসি, এই আর এমন কি? অভিমান তরতর করে বাড়ল মেয়েটার। প্রত্যুত্তর করবে এর মধ্যেই তন্ময় সিঁড়ি দিয়ে নামতে ধরলে ভয়ে আঁটোসাঁটো হয়ে কাঁধের শীর্ণ দেহখানা। ভয়ে চুপসে যাওয়া অরু এবেলায় খামচে ধরে তন্ময়ের পিঠের পাঞ্জাবির কিছু অংশ।